ক্লাস 12 এর আজকে আমরা সলিড স্টেট কেমিস্ট্রির ষষ্ঠ বা 6 ক্লাস করছি। ওকে, এইখানে আমরা কি জানবো, ভয়েড স্পেস কি বা ভয়েড স্পেস কিভাবে সৃষ্টি হয়, ভয়েড স্পেস বা ইন্টারস্টিশিয়াল সাইট এর ধরন কত প্রকার ও কি কি, আর তাদের রেডিয়াস রেশিওতে মান কত, সেইগুলো আমরা জানবো। প্রথমে আমরা আসি ভয়েড স্পেস বা হোল বা ইন্টারস্টিশিয়াল সাইট। এখানে ভয়েড স্পেস বলতে কি বোঝাবে বা কিভাবে সৃষ্টি হয়। দেখো, ক্লোজ প্যাকড অবস্থায় ল্যাটিসের মধ্যে যে সমস্ত অণুগুলো ক্লোজ প্যাক গঠন করবে বা ঘন সন্নিবেশ গঠন করে, তাদের গঠন ক্লোজ প্যাক গঠন করলে যে সমস্ত অংশ স্থান দখল করলো, বাকি কিছু অংশ স্থান অনাধিকৃত অর্থাৎ ফাঁকা রয়ে যায়, সেই সমস্ত অনাধিকৃত বা ফাঁকা স্থানগুলোকে আমরা কি বলবো, ভয়েড বলবো। দেখো, ভয়েড আবার হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে টেট্রাহেড্রাল আর দুই হচ্ছে কি অক্টাহেড্রাল। এই দুই ধরনের আমরা ভয়েডকে নিয়ে আলোচনা করব সমস্ত ক্লাস ধরে। ওকে, তো টেট্রাহেড্রাল ভয়েড কিভাবে সৃষ্টি হবে বা অক্টাহেড্রাল ভয়েড কিভাবে সৃষ্টি হবে তার চিত্রস্বরূপ আমরা দেখি। দেখো, টেট্রাহেড্রালের ক্ষেত্রে পার্শ্ববর্তী অর্থাৎ কটা কোণা নিয়ে হচ্ছে টেট্রাহেড্রাল গঠন করে। আমরা কি জানি, আমরা পড়ে এসেছি যে টেট্রাহেড্রালের শেপের ক্ষেত্রে হচ্ছে এইভাবে তিনটে কোণা, টোটাল চারটা কোণা থাকে। তো টেট্রাহেড্রালের কোঅর্ডিনেশন নাম্বার কত? টেট্রাহেড্রাল কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4, অর্থাৎ তার সারাউন্ডিং পার্টিকেল হচ্ছে 6টি। তো এখানে তিনটে যদি আমরা প্লট করি পার্টিকেলগুলোকে ক্লোজ ভাবে, তাহলে কি হয়, একটা দেখো জায়গা ফাঁকা আছে। ওকে, এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে উপর থেকে যদি একটা আমরা তিনটে বলকে রাখলাম পরস্পর সামনাসামনি, তারপর উপর থেকে আরেকটা হচ্ছে বল রেখে দিলাম স্ফেরিক্যালি, ঠিক আছে। ফলে এই যে ডার্ক অঞ্চল বা সবুজ যে অংশটি আছে, এই অংশে কি হয়, একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়, যাকে আমরা কি বলবো, টেট্রাহেড্রাল ভয়েড। ওকে, এটা যদি আরো আমরা চিত্র অঙ্কন করে দেখতে চাই, দূরবর্তী স্থানে যদি কণাগুলোকে রাখি এইভাবে, তাহলে কি হবে, এটা একটা ত্রিভুজ ফরমেশন করবে, ট্রায়াঙ্গেল ফরমেশন করবে, ঠিক আছে। এরপর এই উপরেরটা হচ্ছে পরস্পর এদের সাথে যুক্ত থাকবে প্রত্যেকটার সাথে, ফলে এর মধ্যবর্তী স্থানে কি হয়, একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলবো, টেট্রাহেড্রাল ভয়েড। বোঝা গেল? তাহলে এই ফাঁকা ডার্ক যে সবুজ অংশ, সেটাকেও আমরা কি বলবো, টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কিভাবে সৃষ্টি হয় তোমরা দেখো, দেখতে পেলে, বোঝা গেল? আর একবার বলছি, টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে হচ্ছে যদি তিনটে স্ফেরিক্যাল অর্থাৎ তিনটে বল, গোল বল পরস্পর ক্লোজ ভাবে অবস্থান করে। তো অবস্থান করার পর দেখো তোমরা এই তিনটে বল পরস্পর ক্লোজ ভাবে অবস্থান করেছে, ফলে এই যে মাঝের যে অংশ, মাঝের অংশ কিন্তু একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে। তো টেট্রাহেড্রালের ক্ষেত্রে পার্শ্ববর্তী চারটা থাকবে, চারটা স্ফেরিক্যাল। তো আরেকটা স্ফেরিক্যালকে আমরা এই উপর থেকে এই সামনে নিয়ে এলাম, ফলে দেখো মাঝে একটা স্থান কিন্তু ফাঁকা রয়ে গেছে, যে ফাঁকা স্থানটা গঠিত হলো সেটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। বোঝা গেল? দেখো তোমাদের স্ক্রিনে দেখো যেটা টেট্রাহেড্রাল শেপ কিন্তু, হ্যাঁ, এখানে টেট্রাহেড্রাল শেপটা দেখো,
নিচের দিকে ত্রিভুজাকৃতিভাবে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে স্ফেরিক্যাল বা পয়েন্ট নিয়েছি, আর তার অ্যাবাভ দ্য প্লেনে দেখো ওপরে আরেকটা শীর্ষ, যেটা হচ্ছে ওই 3টে শীর্ষের সঙ্গে কানেক্টেড। যদি এটা স্ফেরিক্যাল হয় তাহলে দেখো কি হবে, তোমরা দেখতে পাচ্ছ স্ফেরিক্যাল হয়েছে, ফলে মাঝের অংশে দেখো একটা স্থান ফাঁকা রয়ে গেছে, অনাধিকৃত রয়েছে, যেটাকে আমরা ভয়েড বলবো। যেহেতু এটা টেট্রাহেড্রাল তাই ভয়েডটা হবে টেট্রাহেড্রাল। দেখো ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, ট্রায়াঙ্গেল হয়েছে, মূল স্ফেরিক্যালের যে কেন্দ্র থেকে 3টে স্ফেরিক্যাল 4টা স্ফেরিক্যাল থেকে টেট্রাহেড্রালটা বুঝতে পারছো। এরপরে দেখো এটাকে যদি আমরা কিউবের আকৃতিতে স্থাপন করি তাহলে এইভাবে অবস্থান করবে। দুটো হচ্ছে স্ফেরিক্যালের পয়েন্ট একটা ফেসের ওপর কর্ণাকর্ণি পাশাপাশি অবস্থান করবে, আর বিপরীত পাশে যে তলটি আছে সেই তলে আর দুটো পয়েন্ট পাশাপাশি অবস্থান করছে, কিন্তু পেছনের যে তলের যে ডাইরেকশন কণার, কিন্তু এইখানে তার উল্টোটা আছে। যদি এটা স্ফেরিক্যাল হয়ে যায় তখন অবস্থানটা ঠিক এই রকম হয়, বুঝতে পারছো? দেখো স্ফেরিক্যাল আকারে এইভাবে অবস্থান করবে। এরপর দেখো টেট্রাহেড্রালটা যদি কোনো একটা ক্লোজ ক্রিস্টালের মধ্যে কিভাবে অবস্থান করবে সেটা দেখো, দেখতে পাচ্ছ। এবারে আমরা আসছি অক্টাহেড্রাল ভয়েড। অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে কি জানি আমরা, অক্টাহেড্রালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6 হয়, অর্থাৎ একটা যে স্থান, যে ফাঁকা স্থান হবে ভয়েড হবে, তাকে ঘিরে কটা পার্টিকেল বা স্ফেরিক্যাল থাকবে হচ্ছে 6টা। বুঝা গেল? দেখো কিভাবে থাকে, 3টে স্ফেরিক্যাল পরস্পর ক্লোজ প্যাকড অবস্থায় আছে, এরপর এর ওপরে হচ্ছে আরো 3টে অবস্থান করবে, কিন্তু তাদের একটু মুভমেন্টটা একটু আলাদা হবে। দেখো ঠিক এইভাবে, ফলে যে ভেতরে যে ফাঁকা স্থানটি সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো, অক্টাহেড্রাল ভয়েড। দেখো নিচের যে ট্রায়াঙ্গেল, যদি আমরা যে স্ফেরিক্যালের সেন্টারগুলোকে নিয়ে যদি দেখি তাহলে কি হবে, এইভাবে একটা ট্রায়াঙ্গেল হয়, ত্রিভুজ হয়। তো উপরেরটার আবার একটা ত্রিভুজ হবে, সেটার অবস্থান কি রূপ হবে দেখো, ঠিক স্টারের মতো হয়ে যাচ্ছে, তাই না? এখানেও যদি আমরা প্লট করতে চাই এই সেন্টারগুলোকে নিয়ে, তাহলে এখানে একটা ত্রিভুজ, আর ব্যাক সাইডটাই যদি আমরা প্লট করি এটা একটা ত্রিভুজ, তাহলে ঠিক আমাদের অবস্থানটা কি হবে, এইভাবে হবে। হ্যাঁ, তো এই মিড পজিশনে কিন্তু ফাঁকা স্থানটি সৃষ্টি হয়, এই মিড পজিশনটায়, যাকে আমরা কি বলবো, অক্টাহেড্রাল ভয়েড। বোঝা গেল? আরো ভালো করে বোঝার জন্য দেখো, এই দেখো 3টে হচ্ছে বল যদি আমরা নিয়ে নিয়েছি, 3টে কেমন, 3টে স্ফেরিক্যাল পরস্পর ক্লোজ ভাবে অবস্থান করেছে, আর এখানে হচ্ছে আমরা 3টে নিয়েছি। তো এদের ডাইরেকশনটা দেখো, এটা যদি আমরা ওয়াই আকৃতি ভাবে থাকে, উপরে দুটো নিচে একটা ওয়াই আকৃতি, এইটাকে আমরা নেব এক্স আকৃতি, ঠিক এই রকম এক্স আকৃতি হবে, মানে নিচের দিকে ওয়াই এর মুখটা উল্টানো ওয়াই যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, নিয়ে এই দুটোর যদি মিক্সিংটা আমরা এইভাবে করি, দেখো এই দুটোর মিক্সিংটা কি হবে, এইভাবে, তাহলে কি হয়, মিক্সিংটা ভালো করে দেখো তোমরা, এই দুটোর মিক্সিং, এটা এইরকম ছিল আর এটা এইরকম ছিল, ফলে এই দুটোর মিক্সিং হয়ে যাচ্ছে, দেখো ওভারল্যাপ হয়ে গেল, ফলে কি হবে, মিড পজিশনে যে ফাঁকা স্থানটি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। তাহলে আমরা ভয়েড স্পেস সম্পর্কে জানলাম, যতটা সম্ভব আমরা ক্রিকেট বল
থেকে আমরা বোঝার চেষ্টা করলাম। তোমরা দেখো এখানে একটা 3D পিকচার দিচ্ছি, যেটা এটাতে দেখো ব্লু কালারের যে স্ফেয়ারগুলো আছে সেইগুলো নিচে অবস্থান করেছে, আর ওপরে রেড কালারের স্ফেয়ারগুলো অবস্থান করেছে। কেমন? ফলে যে মাঝের যে স্থানটি ফাঁকা আছে ওটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা লক্ষ্য রাখুন, যদি কোনো ল্যাটিস গঠনে সেটা অবশ্যই ঘন সন্নিবেশ বা ক্লোজড হতে হবে। ঠিক আছে, ওটা ঘন সন্নিবেশ গঠন হতে হবে। সেই ক্ষেত্রে যদি n সংখ্যক অ্যাটম লাগে বা থাকে, তবে কি হবে? তবে দেখো টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে, টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে কত? 2n। আর অক্টাহেড্রালের ক্ষেত্রে কি হবে? অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে সংখ্যা কত হবে? n। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি জানতে পারছি যে ক্লোজ প্যাক অবস্থায় যদি কোনো ল্যাটিস গঠনের ক্ষেত্রে তাদের n সংখ্যক অ্যাটম বা পার্টিকেল লাগে বা থাকে, সেই ক্ষেত্রে কি হবে? অক্টাহেড্রালের ক্ষেত্রে সমসংখ্যক অক্টাহেড্রাল ভয়েড থাকবে। যদি n সংখ্যক অ্যাটম লাগে তাহলে কি ভয়েড কত হবে? অক্টাহেড্রাল ভয়েড কত হবে? সেই সমসংখ্যক n। কিন্তু টেট্রাহেড্রালের ক্ষেত্রে আমরা দেখব কি, টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা ওই যে অ্যাটম আছে n সংখ্যক তার কিন্তু দ্বিগুণ, 2n সংখ্যক। তাহলে আমরা কি জানলাম? টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হবে আর হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হবে। ওকে, ভয়েডের ক্ষেত্রে রেডিয়াস রেশিও কি হবে সেটা আমরা নির্ণয় করব। যদি আমরা বাংলায় বলতে চাই, চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা টেট্রাহেড্রাল চিত্রটি অঙ্কন করার চেষ্টা করছি। যেখানে একটা কিউব নেব, একক কোষ, তাতে টেট্রাহেড্রাল অবস্থানগুলো কেমন হয়। টেট্রাহেড্রালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার আমরা কত বলে এসেছি? 4। তাহলে 4টা স্ফেরিক্যাল আমাদের ধরতে হবে। সেটা কোথায় অবস্থান করবে? দেখো 4টা স্ফেরিক্যাল, একটা স্ফেরিক্যাল আমরা এখানে যদি ধরি আর একটা স্ফেরিক্যাল এখানে, ঠিক আছে? দেখো এই কর্নার পরস্পর মুখোমুখি থাকা যে কর্নার, সেই কর্নারগুলোতেই কিন্তু স্ফেরিক্যাল দুটো বসেছে, আর স্ফেরিক্যাল এই তলে বসবে না। অপোজিট তলে এই যে তল আছে তার অপোজিট যে তল, সেই তলে হচ্ছে আবার যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশনে হবে না, অর্থাৎ এইখানে আর এইখানে হবে না, একটু ঘুরিয়ে গিয়ে বসবে। ঠিক আছে, এইভাবে অবস্থান করলো। তাহলে কণাগুলো কোথায় অবস্থান করবে? ওপরের যে তল সেই তলের হচ্ছে দুটো পরস্পর কর্নারে, ঠিক নিচের তলের পরস্পর কর্নারে থাকবে কিন্তু সেম ডাইরেকশন না, ডাইরেকশনটা একটু চেঞ্জ করে থাকবে। বোঝা গেল? মানে আমি বলতে চাইছি যে যদি এই কর্নার বরাবর দুটো থাকে, তো পরবর্তী যে তল আছে সেই তলে হচ্ছে এইভাবে অবস্থান করবে অ্যাটমগুলো। বোঝা গেল? তো এদের মধ্যে যদি আমরা যুক্ত করি তাহলে এইখানে কি থাকবে? সেন্টারে হচ্ছে ভয়েড স্পেসটা থাকবে। এই সেন্টারে যে ভয়েড স্পেস সেটাও আমরা স্ফেরিক্যাল কল্পনা করেছি। ওই ভয়েড স্পেসে অধিকৃত যে ফাঁকা স্থান সেটাকে আমরা যদি স্ফেরিক্যাল কল্পনা করি তাহলে হচ্ছে এই সবুজ অংশটাই হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড স্পেস। তো এখানে যে জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে যে এই কিউবের প্রত্যেকটি পৃষ্ঠের দৈর্ঘ্য
পৃষ্ঠ দৈর্ঘ্য কত, আমরা এ ধরলাম। আর R1 হচ্ছে কি, এই ফাঁকা স্থানের বা ফাঁকা যে স্থান আছে যেটাকে আমরা স্ফেরিক্যাল গঠন করেছি বা স্ফেরিক্যাল ধরেছি তার ব্যাসার্ধ। R2 কে আমরা কি ধরলাম, R2 হচ্ছে এই যে কর্নার পজিশনে যে স্ফেরিক্যাল গুলো অবস্থান করছে, অর্থাৎ টেট্রাহেড্রাল ভয়েড গঠন করার জন্য যে স্ফেরিক্যাল গুলো 4টি থাকবে তাদের হচ্ছে ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে আমরা কি ধরলাম, পৃষ্ঠতলের দৈর্ঘ্য ধরলাম, যেটা হচ্ছে পৃষ্ঠের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ধারগুলোর কথা বলছি এইগুলোকে আমরা কি ধরেছি, এই ধারগুলোকে এ ধরেছি, ঠিক আছে। আর হচ্ছে R1 কোনটা ধরেছি, R1 হচ্ছে এই যে ভয়েড স্পেস আছে সেটাকে যদি আমরা স্ফেরিক্যাল ধরি তাহলে এর যে রেডিয়াস হয় সেই রেডিয়াসকে আমরা R1 ধরেছি। R2 কাকে ধরেছি, R2 হচ্ছে দেখো এই কর্নার পজিশনে বা টেট্রাহেড্রাল গঠনকালে যে গোলকগুলো স্ফেরিক্যালগুলো তাদের রেডিয়াসকে আমরা R2 ধরেছি, প্রত্যেকটার ক্ষেত্রে R2 করে, ঠিক আছে। এরপর আমরা কি আসছি, দেখো আমাদের যেটা নির্ণয় করতে হবে এখানে সেটা কি করতে হবে, R1/R2 ইকুয়ালস টু 0.255, এইটা আমাদের নির্ণয় করতে হবে। এই দুটো পরস্পর যোগ করলাম, করে এটার নাম্বারিং করে দিলাম। এই কর্নারের পজিশনটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটাকে হচ্ছে সি ধরলাম, আর নিচেরটাকে কি করলাম, ডি। বুঝা গেল? তো এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমরা প্লট করি এখানে, তাহলে এটা হবে কি এ বি সি। তো স্ফেরিক্যাল গুলো কিভাবে অবস্থান করবে, এইভাবে অবস্থান করছে, তাহলে এটা কি হবে R2, এটা হবে R2, বুঝা গেল। আর AC বা BC এইগুলো হয়ে যাবে A, এগুলো হচ্ছে A, প্রান্তের যে দৈর্ঘ্যগুলো সেটা হচ্ছে পৃষ্ঠ দৈর্ঘ্য, যেটাকে বলবো আমরা A। তাহলে AC কি এলো আমাদের এখানে, AC বা BC সমান A। তাহলে AB সমান পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, যে AC স্কয়ার প্লাস BC স্কয়ার। এখানে AB এর মান কত, AB এর মান হচ্ছে A আর B, তাহলে রেডিয়াস দুটো যোগফল 2R2, আর AC এর মান কত, AC এর মান হচ্ছে A, তাহলে A স্কয়ার, BC এর মান কত A, তাহলে A স্কয়ার। তাহলে এটা সরলীকরণ করলে কি হবে, 2R2 ইকুয়ালস টু 2AR স্কয়ারের রুট। তো এখান থেকে R2 সমান আমরা কি পাবো, √2A/2। তাহলে √2 কেটে গেলে নিচে থাকবে কত, √2। তাহলে R2 সমান আমাদের কি আসছে A/√2। এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ ধরে নিই, ABC এই ত্রিভুজটাকে যদি আমরা কল্পনা করি, ABC ত্রিভুজ, ABC না, AB আর D ত্রিভুজ, A B আর D, B আর এখানে হচ্ছে D। তাহলে দেখো এখানে A বিন্দুতে একটা স্ফেরিক্যাল অবস্থান করবে, D বিন্দুতে একটা স্ফেরিক্যাল অবস্থান করবে, আর মিড পজিশনে হচ্ছে ভয়েড যে স্পেস তার যে স্ফেরিক্যাল, সেই স্ফেরিক্যাল অবস্থান করবে। তো ভয়েড স্পেসের যে স্ফেরিক্যাল তার রেডিয়াস হলো 1 R1 ছিল,
তাহলে R1 আর R2 সরি R1 ঠিক আছে, পুরো এই টোটাল দৈর্ঘ্যটা। তাহলে এখানে a এর ক্ষেত্রে হচ্ছে R2, এটার ক্ষেত্রে R2। তাহলে আমরা এই যে চিত্র থেকে কি পেলাম, a আর d ইকুয়ালস টু কি হচ্ছে R2 প্লাস R1 R2। তাহলে আমরা কি পেলাম 2 ইন্টু R1 প্লাস R2, এটা হচ্ছে AD পেয়ে গেলাম। আর AB এর মানটা আমরা আগেই করে এসেছি। AB সমান আমরা কি জেনেছিলাম, AB সমান হচ্ছে √2a, AB সমান √2a, আমরা এটা বের করে এসেছি বা ক্যালকুলেট করে এসেছি, ঠিক আছে। এবারে আছে BDটা কি, BDটা হবে a, যেটা হচ্ছে ওই এই কিউবের হচ্ছে প্রান্তের যে পৃষ্ঠ দৈর্ঘ্য, বুঝা গেল। তো এখানে একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে যে স্যার এখানে a আর d এর মধ্যে যে স্ফেরিক্যালটা রয়েছে সবুজ আকৃতি, সেটা হচ্ছে কি ভয়েড স্ফেরিক্যাল, ঠিক আছে। ফাঁকা স্থানের যে কণা তাকে তার ব্যাসার্ধ দুটো যোগ করে হচ্ছে আমরা এখানে বসিয়েছি। তারপরে যে R2 ডি পজিশনে তো কোনো স্ফেরিক্যাল বা পার্টিকেল নেই, তাহলে কেন আমরা এটা করেছি। এখানে বলি যে এখানে যে ডি বিন্দুতে কোনো কণা না থাকলেও একটা কণা আছে, যেটা হচ্ছে অন্য একটা টেট্রাহেড্রাল ভয়েড স্পেসকে অ্যাপ্রোচিয়েট করছে, যার জন্য আমরা এটাকে নিলাম না, বুঝা গেল। কিন্তু এই এডি ক্যালকুলেট করার সময় এটাকে আমাদের ধরতে হবে। এবারে দেখি এ বি ডি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করেছে। সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য বা এডি যদি আমরা বের করতে চাই, এডি সমান তাহলে কি হবে, এডি সমান হবে √ab² প্লাস bd²। তাহলে আমাদের এখান থেকে কি পেলাম, ab² এর মান কি √2a, তার হোল স্কয়ার করে দিতে হবে, আর bd কি a²। তাহলে এখান থেকে আমরা সরলীকরণ করলে √3a পাই। আর AD এর মানটা আমরা কি জেনে এসেছি, 2R1 প্লাস R2, তাই তো। তাহলে 2R1 প্লাস R2, এখান থেকে R1 প্লাস R2 সমান কি হয়ে যাবে, নিচে 2 চলে আসবে। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণে আমরা যেটা পেয়েছিলাম R2 সমান a/√2, এটা 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছিলাম। তাহলে 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে R1/R2 ইকুয়ালস টু √3a/2। যদি ভাগ করি a/2 দিয়ে, তাহলে কি হবে উল্টে গিয়ে √2/a, তাহলে a কেটে যাবে, R1 কেটে যাবে। আমাদের দেখো এখান থেকে কি আসছে, R1/R2 প্লাস 1 ইকুয়ালস টু √3/√2, এটা এলো। তাহলে এখান থেকে R1/R2 সমান হয়ে যাবে √3/√2 মাইনাস 1, এখান থেকে √3 মাইনাস √2। আর আমরা দেখো এখানে √3 মান কত, √3 মান হচ্ছে আমরা জানি 1.731 বা 732, √3 মান 1.732 আর √2 এর মান 1.414। তাহলে R1/R2 সমান কি হয়ে যাবে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 0.255। এই হচ্ছে আমাদের টেট্রাহেড্রালের রেডিয়াস রেশিও, টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে রেডিয়াস রেশিও।
টেট্রাহেড্রাল ভয়েডের রেডিয়াস রেশিও। বোঝা গেল? আমরা আসছি কি রেডিয়াস রেশিও অফ অক্টাহেড্রাল ভয়েড। তো অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে দেখো চিত্রটা ভালো করে, ঠিক আছে। এবারে হচ্ছে এই যে চারটি পার্টিকেল বা স্ফেরিকেল আছে ক্লোজ প্যাক অবস্থায়, তার ব্যাক সাইডে হচ্ছে একটা থাকবে আর উপরে একটা থাকবে, তাহলেই তো ভয়েড স্পেসটা অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা পাবো। ঠিক আছে, তো আমরা একটা তলকে কল্পনা করে নিচ্ছি। ঠিক আছে, এইখানে যে সেন্টার পয়েন্ট, এখানে কি ভয়েড আসছে, যে ভয়েডটা হচ্ছে তোমার অক্টাহেড্রাল ভয়েড। এবার এখানে কিন্তু আমরা এ বি আর সি আর ডি ধরি, তাহলে এখানে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আর যে এখানে যে এ বি বা এ বি বি সি সি ডি এডি, এইগুলো সবকটাই কি হবে পৃষ্ঠ দৈর্ঘ্য, যেটাকে আমরা বলি এ বা এ ধরেছিলাম। ঠিক আছে, সেই এ বুঝা গেল। এবারে হচ্ছে কি এই এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কর্ণ এসি সমান কি হবে রুট আন্ডার এ বি স্কোয়ার বিসি স্কোয়ার। এ বির মান আমরা কি পেলাম এ, টোটালটা কি হবে, এই টোটালটা হচ্ছে এ, এইখানে বিসি হচ্ছে এ, তাহলে কি হবে 2a স্কয়ার এর রুট এসি। এবারে দেখো এখানে এসি হচ্ছে মানটা যদি আমরা দেখি, এটা কি হবে R2 R1 R1 R2, তাহলে টোটালটা কি হয়ে যাবে R1 প্লাস R2, দুটো করে আছে প্রত্যেকটাতে, R1 ও দুটো আছে R2 ও দুটো আছে, তাই দুই আমরা কমন নিয়ে নিয়েছি। এটা কি আসবে √2a, তাহলে এখানে R1 প্লাস R2 ইকুয়ালস টু √2a/2, a/√2। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, ঠিক আছে। এবারে দ্বিতীয়টা দেখো এ বি বা বি সি বা সি ডি বা এডি সমান এ, তাই তো। তাহলে আমরা যে কোনো একটাকে ধরে নিই, ধরলাম এ বি ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এ, তাই তো। তো এ বির মধ্যে আবার দেখো এখানে R2 আর এটা হচ্ছে R2, এদের রেডিয়াস গুলো যোগফল, তো তাহলে এ এর সঙ্গে সমান। এ স্থানে যে স্ফেরিক্যাল আছে আর বি স্থানে যে স্ফেরিক্যাল আছে, তাদের রেডিয়াস দুটো যোগফলই তো এ, তাহলে R2 প্লাস R2 ইকুয়ালস টু এ, যেখান থেকে আমরা পাচ্ছি 2R2a, R2 ইকুয়ালস টু a/2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 থেকে আমরা দেখো 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো R1/R2 R2/R2 ইকুয়ালস টু a/√2 ইনটু a/2, ভাগ ছিল সেটা উল্টে গিয়ে কি হবে 2/a, তাহলে a কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে √2, আর এখানে কি R1/R2 ইকুয়ালস টু √2, এটা কেটে গিয়ে কি হবে 1 ওই পাশে গেলে কি হবে ডান পাশে মাইনাস, তাহলে √2 এর মান আমরা কি জানি 1.414 মাইনাস 1, তাহলে ইকুয়ালস টু 0.414। তাহলে অক্টাহেড্রাল এর ক্ষেত্রে, অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে রেডিয়াস রেশিও কত আসছে 0.414। তাহলে আমরা কি জানলাম টেট্রাহেড্রাল ভয়েডের স্পেস কিভাবে গঠিত হয়, অক্টাহেড্রাল ভয়েড স্পেস কিভাবে গঠিত হয়, টেট্রাহেড্রাল ভয়েডের রেডিয়াস রেশিও কি, অক্টাহেড্রাল ভয়েডের রেডিয়াস রেশিও কি, তা আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম।